আজকে একটু সংক্ষিপ্তভাবে এবং একদম সাদামাটা ভাষায় সাধারণভাবে একটু মানে বোঝার চেষ্টা বা বোঝানোর চেষ্টা চলছে যে গলব্লাডার ওয়াল থিকনেস, যে গলব্লাডারের যে দেওয়াল যেটা মোটা হয়ে যায় আস্তে আস্তে বা পুরু হতে থাকে, মোটা হতে থাকে, সেইটার কারণ সামান্য কিছু কারণ ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যাচ্ছে না, সামান্য কিছু। এই হচ্ছে আজকে আলোচনা। আর এটা হচ্ছে আমাদের চেম্বার। তো এবার এই গলব্লাডার, মূলত গলব্লাডার ওয়াল থিকনেস, এটা নিয়ে আলোচনা চলছে। এবার এই হচ্ছে গলব্লাডার। এই গলব্লাডারের ভিতরে কিছু, এই যে ছবি দেখছেন, এই যে গোল করে ছবি আঁকানো আছে, এটা ক্যালকুলাস মানে পাথর, পিত্ত পাথুরি বলে, যে পিত্ত পাথুরি পাথর এটা। আর এই যে লম্বা লম্বা যে দাগগুলো আছে, এই যে এগুলো অ্যাকচুয়ালি কি গলব্লাডারের উপরে কিছু ব্যাকটেরিয়াল ছোপ, মানে কিছু ইনফেকশানের দাগ। মানে দাগ বলতে কি, এগুলো একটা ভাঁজ মতো তৈরি হয়। গলব্লাডার খুব হার্ড, শক্ত হয়ে যায়, সরু হয়ে যায়, শ্রিঙ্ক হতে শুরু করে, এবং তখন এই ভাঁজগুলো তৈরি হয়। মানে এগুলো অ্যাকচুয়ালি ইনফেকশান স্পট। এই স্পটগুলোকে বলা হয় কমেট টেল। কমেট টেল মানে ধূমকেতুর লেজের মতো এগুলো তৈরি হয়, ঠিক আছে। আর এগুলো এই যে এখানে আছে একটা ছবি আঁকিয়েছি, যেখানে এটাও ক্যালকুলাস। তো এরকম ব্যাপার। তাই এই যে গলব্লাডারের আলোচনার বিষয় হচ্ছে এই যে থিকনেস, এই যে থিকনেসটা গলব্লাডারের যে যে দেওয়াল, এই দেওয়ালের যে থিকনেস, গলব্লাডার ওয়াল থিকনেস। এই গলব্লাডারের সাধারণত যে নর্মাল থিকনেস থাকে সেটা 1 থেকে 2 mm এর মধ্যে থাকে, নর্মাল, ঠিক আছে। এর মধ্যে যেটা থাকবে সেটা সবসময় নর্মাল। আর অ্যাবনর্মালিটি কোন জায়গায় ফলো হবে, যেখানে 3 mm এর ঊর্ধ্বে পৌঁছাবে। এবং সেই ঊর্ধ্বে পৌঁছানো মানে হচ্ছে কি, এখানে 3টে কারণ, শর্টকাটে 3টে কারণ নিদর্শন করা হয়, ঠিক আছে, করা হয়েছে বা আমি করেছি এটা। যেরকম এই একটা প্রথম কারণ, এটা ভালো করে দেখুন। এখানে কি আছে, 1 নম্বরে আছে অ্যাকিউট পলিসিস্টাইটিস। এখানে ইনফ্লামেশন অফ গলব্লাডার, এটা গলব্লাডার ফুলতে শুরু করে। এবার সেক্ষেত্রে এটা শুরু হয়, এটা অ্যাকিউট মানে একদম প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে আছে। 2 নম্বরে কীরকম আছে, যে আদার কন্ডিশন অফ লাইক গলব্লাডার ক্যান্সার অ্যান্ড অ্যাডিনোমায়োটোসিস। এটা একটা এই ফুলছে, গলব্লাডার ফুলছে, এটাও একটা মানে ক্রিটিক্যাল কেস স্টাডি। এটাও আর একটা সেকশন ধরা হচ্ছে, যে কীরকম, যে এর একটা নির্দেশনা এরকম, যে এই যে গলব্লাডার যখন এরকম ফুলতে শুরু করে কিছু না কিছু কারণের জন্য, যেরকম ব্যাকটেরিয়াল কারণ, ক্যান্সারাস কারণ, এরকম কারণের জন্য, এবং এখানে কমেট টেল পাওয়া যাচ্ছে, মানে আর্টিফ্যাক্ট মানে নির্দেশ, এই নির্দেশ করছে পাথরের জন্য, এটা নির্দেশ করছে যে সোয়েলিং হচ্ছে। অ্যাকচুয়াল গলব্লাডার সোয়েলিংয়ের জন্য কিন্তু এখানে থিকনেস বাড়তে থাকে। তো সেক্ষেত্রে এখানে কি এটা বোঝানো হচ্ছে যে যে এরকম একটা সার্জারি, মানে ক্রিটিক্যাল কোনো বডিতে সার্জারি হয়েছে, সেখান থেকে কোনো ক্যান্সারাস কিছু ম্যাটার শো করছে, সেক্ষেত্রেও গলব্লাডারে সোয়েলিং শুরু হয়, এবং আপনার এই থিকনেস, ওয়াল থিকনেসও বাড়তে শুরু করে। তো মূলত এই কারণগুলো নির্দেশনা করে। এবার এই 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 ফ্যাক্টগুলোও নির্দেশনা ফ্যাক্ট যে গলব্লাডারের জন্য। কিন্তু কজেস কীরকম, 2 কি 3টে কারণের জন্যই এখানেও সেম এখানে আলোচনা করা হচ্ছে, যে কজেস কী হচ্ছে, পাথরের জন্য। যদি গলব্লাডারে পাথর আটকে থাকে, বাইল ডাক্টে যদি কোনো পাথর আটকে থাকে, সেক্ষেত্রে এটা একটা কজ দেখানো হচ্ছে। তো 2 নম্বরে আছে যে অ্যাডিনোমায়োসিস, মানে গলব্লাডার ফুলছে, গলব্লাডারের স্বাভাবিক পরিস্থিতি থেকে গলব্লাডার আরও সোয়েলিং হচ্ছে বা আরও অ্যাট্রাকটিভ হচ্ছে, হ্যাঁ, গলব্লাডার অনেকটা হার্ড হচ্ছে সেক্ষেত্রে। 3য় কারণ ওই যে ধরা হয়েছে যে ক্যান্সারাস প্রবলেম। অ্যাকচুয়ালি গলব্লাডার ক্যান্সার অ্যাকচুয়ালি সেভাবে ধরা হয় না, প্যানক্রাইটিস ক্যান্সার, লিভার ক্যান্সারের থেকে এই গলব্লাডার এফেক্ট হয়। সেক্ষেত্রে এরকমভাবে সমস্যাগুলো বাড়তে শুরু করে। তো এই
ব্যাকটেরিয়াল যে এফেক্টটা বলা হলো, যে একটু কিছুক্ষণ আগে প্রথমের দিকে বললাম যে ব্যাকটেরিয়াল এফেক্টের কারণেই মূলত ধরা হয় যে গলব্লাডারের সমস্ত রোগ ব্যাকটেরিয়া কারণের জন্যই। কারণ কি? কারণ এরকমই একটা জিনিস বিভিন্ন রকম রিসার্চ ফর্মুলায় দেখা গিয়েছে যে টাইফয়েডের কারণে, টাইফয়েড যে জ্বর হয় আমাদের, টাইফয়েডের কারণে আমাদের যে টাইফয়েডের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া আমাদের গলব্লাডারে গিয়ে বাসা বাঁধে এবং সেই গলব্লাডারকে আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে। তো সেই ক্ষতিগ্রস্তর মধ্যে কীরকম টাইফয়েডের কী ব্যাকটেরিয়া, টাইফয়েড ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা। এই যে সালমোনেলা টাইফি, এই হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, সালমোনেলা টাইফি। এই ব্যাকটেরিয়াটা মূলত আমাদের গলব্লাডারে একদম পুরো চুপচাপ বসে কাজ করতে থাকে, ঠিক আছে? এই গলব্লাডারে পাথর তৈরি করার জন্যও 95% দায়ী। বাইল ডাক্ট জাম করে দেওয়ার জন্যে, বাইল ডাক্ট শ্রিঙ্ক হয়ে যাওয়ার জন্যে, সমস্ত কিছুর জন্যে এই ব্যাকটেরিয়াটা দায়ী, ঠিক আছে, সালমোনিয়া। তো এবার কি হলো, তা এই জাতীয় সমস্যায় যারা ভুগছে তাদেরকে খুবই প্রয়োজন ভালো কোনো স্পেশালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করা, কারণ এটাই কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের কারণ হতে পারে। গলব্লাডার ক্যান্সার বলা হয়, গলব্লাডার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে এটা কোনো নেগলিজেন্সি না করাই ভালো। এবং হোমিওপ্যাথি, আমরা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে একদম এফেক্টলি, এখানে কেস টেকিং অবশ্যই প্রয়োজন, কেস টেকিংয়ের উপরেই ট্রিটমেন্ট করা উচিত এবং করতেই হবে তাই। এবং কেস টেকিংয়ের সঙ্গে সঙ্গে এই ওষুধ তিনটের উপরে একটুখানি নজর রাখতে হবে। এই তিনটে ওষুধ যেরকম লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ভ আর কার্ডওয়ার্স, এই তিনটে ওষুধের উপরে একটু নজর রেখে এগোতে হবে। কারণ এটা কোনো ওই মানে শুধুমাত্র কনস্টিটিউশনের উপর দাঁড়িয়ে থাকলে হবে না, কনস্টিটিউশনের সঙ্গে আবার কনস্টিটিউশন ছাড়া কিন্তু এগোলে হবে না। উইথ কনস্টিটিউশনের সঙ্গে গলব্লাডারের উপর একটু নজর রাখতে হবে, বা একটু ভালো মতো নজর রেখে গলব্লাডারটাকে ভালো করে বুঝতে হবে রোগটা এইটা আসে, ইউএসজি করলে এই রোগটা শুরু হয়, এই রোগটা দেখাবে, ঠিক আছে? এই গলব্লাডারের জন্য মানে এটা ক্যান্সারাস এইসব কোনো কিছু ফ্যাক্টর না, ঠিক আছে? এই যে অ্যাডিনোমায়োমাটোসিস, এই অ্যাডিনোমায়োমাটোসিস এইটাকেই কিন্তু শো করবে মূলত। এইটা যখন শো করবে খুবই গুরুত্বপূর্ণ সহকারে কেস টেকিং করা দরকার। কেস টেকিং করবার পর অবশ্যই এই তিনটে ওষুধকে একটু মান্যতা দিয়ে এগোতে হবে, তবে গিয়ে ঠিক হবে। আদারওয়াইজ বেটার হবে কোনো ভালো অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়া। ভালো মতো একটা গলব্লাডার লিভারের উপর যে স্পেশালিস্ট আছে, লিভার স্পেশালিস্ট বা আপনার যারা সুগার স্পেশালিস্ট আছে, তাদের ক্ষেত্রেও এইটা ভালো উপযুক্ত কার্যকারী হবে। তো সংক্ষিপ্ত, যাই হোক, আমরা সংক্ষিপ্ত এই আলোচনা রাখলাম। আরও বিশদ আলোচনা আছে, প্রতিটা পয়েন্টের ওপর আলাদা করে আলোচনা আছে। ক্যালকুলাস মানে গলব্লাডার স্টোনের উপর আলাদা আলোচনা আছে, অনেক বড় আলোচনা, একটা আলোচনা 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো সে সমস্তগুলো বিস্তারিত পরে আলোচনা করা যাবে। তা বর্তমানে এইটুকু আমি আলোচনা করলাম। জাস্ট প্রথমত মূলত ভালো মতো খেয়াল রাখতে হবে পাথর আছে কি না, কমেট টেল আছে কি না, এই কমেট টেল, আর দ্বিতীয় নাম্বার টাইফয়েড হয়েছিল কি না পেশেন্টের, এই তিনটে। আর চতুর্থ লাইফস্টাইল, একটা জিনিস ভুলে গিয়েছিলাম, লাইফস্টাইলটা মাথায় রাখতে হবে, কারণ লাইফস্টাইলটাও খুব প্রয়োজনীয়। প্রচুর তেল মশলা, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। পেশেন্টের কেস টেকিং করার সময় পেশেন্টের মন মানসিকতা কীরকম, দাম্ভিক না নির্ভীক পেশেন্ট কিনা, তারপর কেস টেকিংয়ের সময় পেশেন্টের কতটা মানবিক, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। কেস টেকিংকে মাইন্ড সেকশনটা ভালো করে বুঝতে হবে। কেস টেকিংয়ের সময় প্যাথোলজিক্যাল মানে শারীরিক হয়তো পেট ব্যথা নাও থাকতে পারে, কিন্তু প্যাথোলজিক্যাল আর মাইন্ড সিমটম, সাইকোলজিক্যাল সিমটম, এই দুটো ভালো করে মাথায় রাখতে হবে, তবে গিয়ে হবে। না হলে ওই মুড়ির মতো হয়ে যাবে, ঠিক আছে, 4টে 5টা 10টা ওষুধ দিয়ে কিন্তু এই পেশেন্ট ঠিক করা যাবে না। এটা কনস্টিটিউশন, 3টে ওষুধ, একদম প্রাথমিকভাবে 3টে ওষুধ
ওষুধের কনস্টিটিউশন সঙ্গে যদি পেশেন্টের কনস্টিটিউশন মিলে যায় তাহলে তো কোনো ব্যাপারই না, খুব দ্রুত সুস্থ হবে। আর না হলে একটু টাইম লাগবে, এটা চটজলদি ঠিক হওয়ার জিনিস না, একটু টাইম লাগবে, কিন্তু পেশেন্টকে রিলিফে রাখতে হবে। হ্যাঁ, সোমালিয়া এই যে সোমোনিলা যে টাইফি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াকে আগে কিল করতে হবে, শুধু কনস্টিটিউশনের উপরে দৌড়ে বেড়ালেও হবে না আবার, ঠিক আছে? সমস্ত কিছুর সঙ্গে এই ব্যাকটেরিয়াটাকে কিল করতে হবে। এর জন্য কি দিতে হবে? টাইফোডিনাম দিয়ে দিতে হবে। টাইফোডিনাম দিয়ে দিলেই, টাইফোডিনামের একটা উচ্চ পাওয়ার দিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রতি 1 মাস অন্তর এটাকে রাখতে হবে মেনটেন। আর খুব দ্রুত ট্রিটমেন্ট হবে না, মিনিমাম 1 বছর লাগবে। আর খুব দ্রুতই কিন্তু এই পেশেন্ট আবার ক্যান্সারে আক্রান্ত হয় না, দীর্ঘদিন পার হবার পর। এবং পেশেন্টকে অবশ্যই নির্দেশ করবেন যে পেশেন্ট যেন অবশ্যই শান্ত হয়, নিজেকে মেডিটেশনের মধ্য দিয়ে ব্রেন যত শান্ত হবে, পেশেন্টের মস্তিষ্ক যত চঞ্চল এবং যত উগ্র হবে, তত কিন্তু এই সমস্ত ক্রিটিক্যাল কেসের ট্রিটমেন্ট আপনার হোমিওপ্যাথিতে সম্ভব না। একদম লিখে রাখবেন, হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করাতে গেলে পেশেন্টের মন হতে হবে শান্ত, স্নিগ্ধ, এবং একদম কোনো উগ্রতা রাখা যাবে না মনে। হ্যাঁ, একদম শান্ত স্নিগ্ধ থাকতে হবে, খুব ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল মানসিকতা হলেই হোমিওপ্যাথি ওষুধ তখন সুপার ফাস্ট আলোকের গতিতে কাজ করবে, আলোকের গতিতে। এটা কিন্তু অবশ্যই পেশেন্টদের বলে দেওয়া উচিত, এবং বলবেন সবাইকে, সমস্ত পেশেন্টকে। যখনই দেখবেন ক্রিটিক্যাল কেস, তখনই আগে পেশেন্টকে বলবেন যে আপনাকে ধৈর্যশীল মানসিকতায় আসতে হবে। ধৈর্যশীল মানসিকতায় আসলেই, যখনই তার মন স্থিরতায় থাকবে, ওষুধ তখন অস্থিরভাবে কাজ করবে, মানে কি ম্যাজিকের মতো কাজ করবে। আর মন যদি উগ্র থাকে, সেক্ষেত্রে কিন্তু ওষুধ একদম কাজ করবে না, জিরো পজিশনে দাঁড়িয়ে থাকবে। বড় বড় ডাক্তার বড় বড় কনস্টিটিউশন টেনেও 2 ঘন্টা 3 ঘন্টা কনস্টিটিউশন টেনেও ওষুধে কাজ করাতে পারিনি। কারণ কি? পেশেন্ট অস্থির, পেশেন্ট খুব উগ্র। এবার এই উগ্র পেশেন্টকে আপনার আগে শান্ত করতে হবে, তারপরে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, কনস্টিটিউশন অনুযায়ী তো আবার এরকমও আছে, উগ্র পেশেন্টের কোন ওষুধ। হ্যাঁ, এমনি তো আমাদের সিমটম অনুযায়ী তো আমাদের সমস্ত ওষুধ তো আমরা সিমটোমেটিক্যালিভাবে আমরা ভাগ করছি, কিন্তু তবুও পেশেন্টকে শান্ত থাকতে হবে। নমস্কার, রাখছি। আবার দ্বিতীয় ভিডিওতে আরও আলোচনা করা যাবে।